পুরো ক্লাসের মধ্যে অষ্টম পজিশনে আছে তোহা। রেজাল্টটা তাকে হাতে দিয়ে হাসল শিরিন ম্যাম। তোহাও উত্তর মুচকি হাসল। ভিতরে খুশিটা ভিতরে চেপে রেখে ম্যামকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলে উনি বলে উঠলেন, সে কি তুমি এখনই চলে যাবে? প্রিন্সিপাল স্যার সে তো টপ 10-এ ছাত্রীদের দেখতে চাইবেন। তোমাকে তো থাকতে হবে। ম্যাম, আমার একটু সমস্যা আছে, যেতেই হবে প্লিজ, করুণ স্বরে অনুনয় করে বলল তোহা। শিরিন ম্যাম একটু ধাতস্থ হলেন। মেয়েটা কিসের এত তাড়া? উপরন্ত তোহার করুণ চেহারার দিকে তাকিয়ে আর না করতে পারল না। নরম কণ্ঠে বলো, আচ্ছা ঠিক আছে, যাও। তিহানের ফোনের কথা বলছিল। তোহাকে বেরোতে দেখে দ্রুত কথা শেষ করে ফোনটা কাটল সে। তোহার চেহারা এতটা থমথমে না, তার মাঝে রেজাল্ট ভালোই হয়েছে। তোহার কাছে এসে দাঁড়ালো। তিহান হাত বাড়াতে রেজাল্টের শিটটা তার হাতে ধরিয়ে দিল তিহান। একবার চোখ বুলালো। মেরিট নাম্বারটা দেখে নিয়ে মুচকি হেসে তোহার মাথা দুহাত হাত বুলিয়ে গাড়ি দরজা খুলে দিয়ে বলল, বস, আমার সাথে যেতে হবে একটু। এখন আবার গাড়ি ঘোরালে দেরি হয়ে যাবে অনেক। তোহা মাথা কাত করে সম্মতি জানিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসল। তিহান আবারও ব্যস্ত হাতে স্টার্ট দিল গাড়িটা। উদ্দেশ্য অফিসে যাওয়া। 15 মিনিট যেতে না যেতেই গাড়ি পৌঁছালো অফিসের সামনে। তোহার গাড়ি বসিয়ে রাখে তিহান ছুট্ট উপরে। বিরস মুখে চেয়ে রইল তোহা। লোকটা এত ব্যস্ত কেন? সব ঝামেলা আজকের দিনই হতে হলো, তার রেজাল্টের দিনে। সেইবার মাধ্যমিক সময় সে যখন A+ পেল, সেই দিন তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল তিহান। সেই থেকে আজ যত পরীক্ষা হয়েছে কখনো তো আর হাত খালি ছিল না। এই বিশেষ মানুষের দেওয়া বিশেষ ঘড়িটা সবসময় তার হাতেই ছিল। কলম পেন্সিল নিতে ভুলে গেল, ওই ঘড়িটা নিতে ভুলে হতো না তার। তিহান ফিরে আসে মিনিট 5 পর। তোহা তখন গাড়িতে একচোটে ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগে তিহান সেখানে উপস্থিত। তোহাকে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করতে করতে বলে, আমার দেরি হবে, এতক্ষণ গাড়িতে বসতে পারবি না? কষ্ট হবে তোর, উপরে চল। বলে তোহা হাত ধরে উপরে উঠল। তিহান কলেজের ড্রেস পরা তোহাকে দেখে অনেকে বাঁকা চোখে তাকালো। তিহান তার পাশে দেখে কিছু বলার সাহস পেল না কেউ। তাকে নিজের ক্যাবিনে নিয়ে বড় সোফাটায় বসালো তিহান। নিজের ফোনটা বের করে হাতে ধরিয়ে বলো, আমি পাশে মিটিং রুমে আছি, ভয় পাস না, আর কেউ আসবে না এখানে, নিশ্চিন্তে থাক। বলে আর দেরি করল না তিহান। বেরিয়ে যেতে যেতে গেটের পাশে দাঁড়ানো মেয়েটাকে ঠান্ডা কণ্ঠে বলল, আমার কেবিনে যেন কেউ না ঢুকে, জিজ্ঞেস করলে বলবে আমি মানা করেছি। মেয়েটা আচ্ছা স্যার বলে মাথা নাওয়ায়। এই তলা তত্ত্বাবধানে সে আছে। তিহানের ক্যাবিনে সে ঢুকবে না ঢুকবে, কখন কোন ফাইল দিতে হবে সব সেই দেখে। মিটিং শেষ হতেই হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে তিহান। তোহা তখন কাত হয়ে ঘুমাচ্ছে। একপাশে বেনি সোফায় সারিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। একটা হাত বেরিয়ে আছে সোফার বাইরে, সেই হাতে ফোন ধরা। ইউটিউবে ভিডিও চলছে শব্দে। প্রায় 1.5-2 ঘন্টা যাবৎ মেয়েটাকে একা রেখে মিটিংয়েও ভালো মতো মনোযোগ দিতে পারছিল না তিহান। তবুও এখন বেশ দায়মুক্ত লাগছে। এই কথাটা মিটিংয়ে যে কয়েকদিনে গোটা সমস্যা পার চুকে যাবে একেবারে ভাবেনি সে। এই মেয়েটা তার জন্য সুব্রতা নিয়ে আসে সবসময়। সে পাশে থাকলে সব কিছু সুব্রতায় আস্বাদনই কেটে যায়। তিহান নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায়, হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও অফ করে দেয়। ক্যাবিনে একপাশে কাঁচের গ্লাস ভেদ করে দুপুরে রত্নশ্রী তেসরাভাবে তোয়ার চোখে মুখে ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে সূর্য নিজে তাকে আদুরে চুম্বন করে যাচ্ছে চোখে মুখে। সূর্যের রাগিতে যে এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে হার মেনে নিজেকে মোলায়েন করে দিয়েছে। সূর্যটাও বোধ হয় তার রাজকন্যাটাকে নিজের রাজে সম্রাজ্ঞী বানাতে ইচ্ছুক। তিহান কপাল কুঁচকে তাকালো। কাচের সামনে মোটা পর্দাটা টেনে দিতেই সূর্যের আলো আর প্রবেশ করতে পারল না। এবার যেন তৃপ্তি হাসি হাসল তিহান। পরক্ষণে হাসি থামে। তোহার মাথার কাছে বসে মাথাটা সযত্নে নিজের কোলের উপর তুলে নিয়ে অসন্তুষ্ট নিয়ে বলল, এই চরিত্রহীন সূর্যের শ্বাস কী করে হয় তোর গালে ঠোঁট ছুঁয়ে দেওয়ার? তুমি তো শুধু আমার প্রেমিকাকে ছোঁয়ার আগে ও আমার অনুমতি নিল না কোন স্পর্ধায়? এয়ার কন্ডিশনের হিমহিমে শীতল বাতাস ছড়িয়ে আছে আনাচে কানাচে। রুম চিরে কৃত্রিম সুগন্ধি, মন মাতানো সুঘ্রাণ। তোহার ছোট্ট নাকের ডগায় একটু একটু লাভা আভা।
বোধ হয় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে। গোলাপি ঠোঁটজোড়ায় গ্রীষ্মের মরুর মতো রুক্ষ, দু ঠোঁটের মাঝখানে কিঞ্চিৎ ফাঁক। মাথাটা সযত্নে পড়ে রয়েছে তিহানের কোলের উপরে। তিহান তাকিয়ে আছে সম্মোহনী অবিচল দৃষ্টি। নিদ্রাপরী ঘুমন্ত মুখশ্রী বর্ণনাতীত সৌন্দর্য গলে পড়েছে তার সমস্ত কোল জুড়ে। মেয়েটাকে মানাচ্ছে এখানটায়, খুব বেশি মানাচ্ছে। মনে হচ্ছে এই কোলটা তার নিত্য প্রয়োজনীয় ঘুমানোর বালিশ। জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজালো তিহান। বৃদ্ধা আঙ্গুলে তোহার ঠোঁটে ছুঁয়ে দিল নরমভাবে। তারপর এদিক ওদিক তাকালো। পাশের ছোট্ট ফুলদানি রাখা টেবিল, একটা পানির গ্লাস রাখা। লম্বা হাত বাড়িয়ে তা নিয়ে হাতের তর্জনী 1 ইঞ্চি পরিমাণ অংশ ডুবিয়ে দিল। এক ফোঁটা পানি নিয়ে ভিজিয়ে দিল তোহার শুষ্ক ঠোঁট। গোলাপি ঠোঁটের রঙটা যেন আরও একটু গাঢ় হয়ে উঠল। সেই দিকটায় তাকিয়ে ঢোক গেল তিহান। নিজের পায়ে নিজেই কুড়াল মারা কি তার উচিত হলো? ধূসর মণি দৃষ্টি সরে গেল তৎক্ষণাৎ। তোহা নড়ছে, হাতে আঙুল কাঁপছে পুনর্পুন। মিনিট না পোহাতেই সে চোখ মেলল। নিবু নিবু পাপড়ি বারবার বুঝে আসছে। পা দুটো প্রচলিত করে চোখ কুচকে শরীরে টান দিল তোহার। ঘুমন্ত ভাবটা একটু কমতেই সে ঘুরে গেল। দুহাতে তিহানের পেট জড়িয়ে ধরে মুখ আটকে জ্বলানো কণ্ঠে বলল, পানি খাবি? পানির গ্লাস তিহানের হাতেই ছিল। সে বলল, উঠতে হবে তো। মুখটা পেটে আরও একটু গভীর গুজে দিল তোহা। হাতের বাঁধনটা আরও একটু দূর করে ঘুমে কেলেশ মাখানো কণ্ঠে বলল, না, উঠে খাওয়া যায় না, গলা আটকে যে। কণ্ঠে আদুরে ধ্বনি রেশ টেনে বলল তিহান। তোহা অনাগ্রহ দেখালো। মুখ গুজে পড়ে রইল নির্বিকার চিত্রে। তার নিদারুণ অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে পিপাসায় কাতর হয়ে থাকা যেন প্রেমিকের কোল ত্যাগ চেয়ে অতি উত্তম। খানিকক্ষণ পর কোলে মাথা রেখে সোজা হয়ে তোহা। তিহান আগে থেকে মাথা ঝুঁকিয়ে তার দিকে চেয়ে রইল। ফলস্বরূপ 4 চোখ মিলে গেল মুহূর্তে। ঠোঁট প্রসারিত হয়ে হাসল তিহান। তোহাকে টেনে তুলে পানির গ্লাস চেপে ধরল ঠোঁটে। ঢক ঢক করে গিলল তোহা। দ্রুত খাওয়া ফলে কয়েক ফোঁটা পানি সরল পথে গড়িয়ে যেন তার চিবুক ধরে। আরও গভীরে যাওয়ার আগেই তিহান ব্যস্ত ভঙ্গিতে তা মুছে দিয়ে হাত বাড়ালো। ঠান্ডা হাতে কনকনে হৃদয় কাঁপানো স্পর্শ গলা কাজটা পেতেই চমকে উঠল তোহা। তার গলাটা আবার শুকনো শুকনো লাগছে কেন? এতক্ষণে যে পানিগুলো পান করলো তার কি? পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর আগে ধূলিসাৎ হয়ে গেল। তিহান হাত সরানো পূর্বে সেই তিহান চোখে চোখে রেখে বলল, আপনি আমার পিপাসা বাড়িয়ে দিয়েছেন, আরও পানি লাগবে বোধ হয়। কথাটা তিহানের বোধগম্য হলো না। হলো আবার হলো না। বাম ভুরু উচালো সে। তীর্যক কণ্ঠে বলল, কোন পিপাসা? তোহা আলতো করে মাথা ঠেকালো তিহানের বাহুতে। চোখ বুজে অকপটে উত্তর দিল, প্রেম পিপাসা। পানিতে মিটবে জানি না। তোহা কণ্ঠে মেদুর ছায়া। তিহান হাসল। উঠে যেয়ে জগ থেকে আরও 1 গ্লাস পানি এনে তোহাকে খাইয়ে দিতে দিতে বলল, তোমার প্রেমিক সীমা অতিক্রম করতে অক্ষম। আর কয়টা দিন না হয় পানিতে পিপাসা মিটুক। নীলরঙা আকাশের সাদা তুলি এলোপাথারি আঁচড়। মেঘগুলো আজ বড্ড আকৃতিহীন। সাদা নীলে মিলেমিশে একাকার হয়ে আছে হেমন্তর গগন। মিঠা আলোয় আলোকিত বিকেলের দিক অগ্রসর হচ্ছে ঘড়ির কাঁটায়। তিহান বসে আছে চেয়ারে। তার সামনে ল্যাপটপে তোহার পর্দা সরিয়ে দিয়েছে। দুহাত কাচের ওপর রেখে একাধারে চেয়ে রয়েছে রাস্তার দিকে। সূর্যের আলো পড়ছে না এ দিকটায়। পড়লে হয়তো তিহান আর তাকে দাঁড়িয়ে থাকতে দিত না। গেটে ঠক ঠক শব্দ। তিহান সময় না নিয়ে উত্তর দিল, কামিন। তোহা ফিরে তাকালো। একজন যুবক ঢুকছে দরজা খুলে। হাতে ফাইল আর পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে লোকটা অফিসের কেউ। দরজা ভিজে তোহার দিকে এক পলক চোখ পড়তে মাথা নামালো সে। মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। তোহা অপ্রস্তুত হলো। তার থেকে বয়সে এত বড় লোকটা তাকে ম্যাম বলে সম্বোধন করছে, আবার মাথা নিচু করে সালাম দিচ্ছে। ব্যাপারটা একেবারেই দৃষ্টকূট দেখালো। তবুও নিজেকে সামলে সালামের উত্তর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। তিহান আর চোখে তোহাকে দেখে নিয়ে হাত বাড়িয়ে বলল, দাও নীরব, আমি দেখে দিচ্ছি। নীরব মুচকি হেসে ফাইলটা তিহানের হাতে দিয়ে নতমুখে চেয়ে রইল মেজের দিকে। পাশে দাঁড়ানো মেয়েটা যে তার স্যারের হবু বউ সে জানে।
তিহান মনোযোগ দিয়ে পাতা উল্টালো। দেখা শেষে অভিজ্ঞ ভঙ্গিতে কলমদানি থেকে একটা কলম তুলে কোথাও একটা সাইন করে দিয়ে ঘড়িতে সময়টা পরখ করে বলো, তুমি তো আজকে হাফ ডে ছুটি নিয়েছো, সময় তো হয়ে গিয়েছে, এখনই বেরোবে? জি স্যার। তোমার স্ত্রী আর মানহা কেমন আছে? ভালো আছে স্যার, লাজুক হেসে উত্তর দিল নীরব। তিহান হাসল। তোহাকে উদ্দেশ্য করে বলল, ও হচ্ছে নীরব। তোমাকে একবার বলেছিলাম না আমার এক কলিকের বাচ্চা হয়েছে, মনে আছে? তোহা যেন একটু লজ্জা পেল সেবার। তিহান হেসে হেসে ফোনে কথা বলতে দেখে কি একটা কাণ্ড না করছিল সে। মনে পড়ে সেই যথাসম্ভব নিচু গলায় বলল, মনে আছে ম্যামকে নিয়ে একদিন বাসায় আসবেন স্যার, একবার আমাদের বাসায় এসেছিলে না? তারপর থেকে পুষ্পটার প্রায়ই বলে আপনার কথা। তিহান মাথা নাড়িয়ে হা হুতাশ করে বলল, আসবো নীরব, অবশ্যই আসবো, ব্যস্ততা তো কাটছে না। নীরব বেরিয়ে যেতে গটগট করে এগিয়ে এলো তোহা। তিহানের হাতের কবজি টেনে ঘড়ির দিকে চোখ কপালে তুলে বলল, কত বেজে গেছে? আপনি আম্মুকে ফোন করেছিলেন? করেছিলাম, বলেছে তুই আমার সাথে আছিস, অফিসে শেষ হলো একসাথে ফিরবো, রেজাল্টের কথা বলেছেন? বলেছি। খুশি হয়েছে আম্মু? হয়েছে। আপনি খুশি হননি? মুখ ফসকে কথাটা বলে দিল তোহা। বলে নিজে কেমন যেন বোধ হয়ে রইল। তিহান প্রত্যুত্তর করল না। ল্যাপটপের দিকে কিবোর্ড হাত চালাতে চালাতে ফোন কানে তুলে নিল। কমলা রঙের মেঘের আড়ালে দীপ্তমান গোধূলিবেলা সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের কোণ ঘেঁষে। মোহনীয় দৃশ্য। কাচের দেওয়ালে একপাশ থেকে মুগ্ধ নয়নে তা উপভোগ করছে তোহা। সে যখন প্রায় একটা ঘোরের মধ্যে অভিষ্ট হয়ে গেছে তখন পিছন থেকে কাচের ওপর একটা স্বচ্ছ ছায়া ভিড়ে ফেলল তার ছোট্ট দেহটাকে। তোহা ঘোর ভাঙল, ধ্যান কাটল। পিছন ফিরতেই শক্ত বুকটার সাথে ধাক্কা লাগলো। তড়িঘড়ি করে একটু পিছাতে কাচের দেয়ালে পিঠ ঠেকল। সোনালি রূপালি আলো মিশেলে রংটা তিহানের মুখের ওপর। চোখের ভাষাটা একটু ভিন্ন মনে হচ্ছে, ঠোঁটে হয়তো একটু হাসি আছে, তবে বোঝা মুশকিল। 2-3 দিন সে না করা খোঁচা খোঁচা চাপদাড়ি, গায়ে কফি কালারের শার্টের উপর একটা বোতাম খোলা। তোহা আড়ষ্ট কণ্ঠে বলল, কি হয়েছে? তোহা বেনি বেশিরভাগ চুল জায়গা ছেড়ে বেরিয়ে গেছে, ঠোঁটটা এখন আবারও শুকনো। মেয়েটা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে ওর চোখের পাপড়ি কাঁপে। চোখের নিচে কোল জুড়ে সেই কম্পনমান পাপড়ি ঘন ছায়ায় পড়ে। কি অপূর্ব না দেখায়। তিহান ঝুঁকে গেল তোহার মুখের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকতে মুখ জুড়ে গেল তোহা। তিহানের শরীর উষ্ণতা এই শীতল রুমটায় তপ্ত বানিয়ে ফেলেছে। ঘন ঘন নিঃশ্বাসের শব্দগুলো নৈশব্দের মতো কানে ভাবছে। মধ্যকার দূরত্বতা আরও একটু খুঁজল। তিহান তোহার গলার দুপাশ দিয়ে হাত গলিয়ে একটা গাঢ় নীল পাথরের লকেট সমেত চেনের হুক লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার উপহার। সূর্য ডুবে গেছে প্রায় অনেকক্ষণ। চারিপাশে এখন আলোক শূন্য সন্ধ্যা, বিষণ্ণ বাতাসে আনাগোনা। তবে সেই বাতাসে ছোঁয়া তোহার মনে অবধি পৌঁছাতে পারেনি। কিশোরী মনটা আজ খুশি খুশি আমেজ। গাড়ি মিউর গ্লাসে ফুটে ওঠা প্রতিচ্ছবিটার মধ্যে আটকে রয়েছে মুগ্ধ আখি যুগল। তিহানের পরিয়ে দেওয়া গলার ছোট্ট লকেটটা গভীর নীলাভা রঙের, যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পুরোপুরি সক্ষম। পাথরের আকৃতিটা এক ফোঁটা গড়িয়ে পড়া পানির মতো। আদৌ তম্মসা বুকের উপর এক টুকরো সমুদ্রের মতো জলজল করছে পাথরটা। তোহাকে নিরবচ্ছিন্নভাবে আয়নার দিকে চেয়ে থাকতে দেখে মুখ তুলল তিহান। বলো, পছন্দ হয়েছে? তোহা তিরুক্ত করল না। আর চোখে তাকিয়ে লাজুক হেসে মাথা নামিয়ে ফেলল। হাসলো তিহান। খানিক বাদে গাড়ি ড্রাইভ করতে করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আফসোস করে বলল, এই জিনিসটা দেওয়া উচিত হয়নি, বুঝলে? তোহা ভুরুকুটি করল, কপালে ভাঁজ ফেলে অনুসন্ধান কণ্ঠে বলল, কেন? তিহান এবার বাঁকা হাসল। চট করে ঘাড় ফিরিয়ে লকেটটার ওপর চোখ বুলিয়ে জ্বালাময়ী কণ্ঠে বলল, বেশিক্ষণ তাকিয়ে থাকলে তুমি আমাকে নির্লজ্জ বলবে। কিছুক্ষণ বোকা বোকা চাউনি দিয়ে এরপর কথাটা বুঝে যেতেই বিশ্রীভাবে মুখ কুঁচকে ফেলল তোহা। নড়েচড়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, ছি, বাসার ভিতরে
আদিয়া মুখোমুখি হয়েছে তোহা। গেট খুলে তিহান আর তোহাকে দেখে সহাস্য মুখে ভিতর আয় বললে পর মুহূর্তে চোখের কোণায় সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। দৃষ্টি তোহার লকেটটায়, হাত বাড়িয়ে তা দেখে নিল তিনি। এতপর তিহানের উদ্দেশ্য করে বলেন, ভারী সুন্দর তো। এবারও জেদ করছিল নাকি আতিয়া? কৌতূহলপূর্ণ স্বরে। আর বলার ঢং দেখি রসিকতা বুঝতে পারল তিহান। আগে তোহাকে শাড়ি চুড়ি কিনে দিলে সবসময় সে বলতো তিহু জেদ করে কিনেছে। তার বলা কথা নিয়ে তাকে জব্দ করার চেষ্টা করছে খালামণি। তিহান মাথা ঝুঁকে হেসে সহজ গলায় বলল, এবার আর জেদ করার সুযোগ দেইনি খালামণি, জেদ করার আগেই কিনে দিয়েছি। তোহা বিস্ফোরিত নয়নে তিহানের মুখপানে চেয়ে থাকলো। এই লোকের মুখে কিচ্ছু আটকানা, নিজের খালামণির সামনে একরত্তি লজ্জা নেই। হুড়মুড় করে পার হয়ে গেল আরও কয়েকটা মাস। ডিসেম্বর প্রথম সপ্তাহ চলছে। তোহার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে 5 দিন আগে। কলেজ জীবনে সমাপ্ত হয়ে গেছে প্রায়। এখন শুধু বাসায় পড়াশোনা করবে আর তারপর 3 মাস পর উচ্চ মাধ্যমিক। শীতকালে প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে। আজকাল ভোরবেলা কুয়াশা আচ্ছাদনে ছেয়ে থাকে শহর। দিনের বেলায় সূর্যের রাজত্ব কম। স্তূপকৃত মেঘের বেড়াজালে দিনের আলো তার ডালপালা ছড়িয়ে দিতে পারে না। রাত্রির প্রহরে মোটেও শীতের কাপড় না পরলে কাঁপুনি ধরে যায়। গুমোট বিকেলবেলায় গোসলে ঢুকতেই তোহা। সকালে ঘুম থেকে উঠতে পারেনি। সূর্য পর্যন্ত কম্বল গায়ে দিয়ে বেঘরে ঘুমিয়েছে, তাও ঘুমটা পুরোপুরি হয়নি। আরও কিছুক্ষণ ঘুমোতে পারলে 16 কলা পূর্ণ হতো, কিন্তু তার আগে ফ্যানের আকস্মিক নষ্ট হয়ে যাওয়া তা পূর্ণতা পায়নি। শীতকাল হলে ফ্যান আর কম্বল ছাড়া ঘুম হয় না তোহার। দুপুর থেকে মেজাজ খারাপ থাকায় ভেবেছিল আজ গোসলটা বাদ দিয়ে, কিন্তু বিকেল হতেই নোংরা নোংরা বোধ করায় তা আর করতে পারেনি। কলিং বেলের শব্দে তুমুল উপদ্রবে বিছানায় ছেড়ে উঠে গেল তুর্য। তোহা গোসলে যাওয়ার আগে তাকে বলে গিয়েছে কেউ বাসায় আসলে যেন গেট খুলে দেয়। আতিয়া দরজা আটকে ঘুমাচ্ছে আর আরমান সাহেব বাসায় নেই, তাই তুর্যকে যেতে হবে। দরজার বাইরে একটা অচেনা ছোকরা টাইপের ছেলের সাথে তিহানে দেখে ভুরু কুচকালো তুর্য। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিহান বলল, তিহুর ঘরে ফ্যান নাকি নষ্ট হয়ে গিয়েছে, খালামণি মিস্ত্রি ডাকতে বলেছিল। তুর্য ভদ্রতার সহিত সরে দাঁড়ালো। আজকে সকাল থেকে রুম থেকে বের হয়নি। সে জানতই না তোহার ফ্যান নষ্ট হয়েছে। জানলে আর তিহানকে কষ্ট করতে হতো না, সে নিজে মিস্ত্রি নিয়ে আসতো। তোহা রুমের সামনে যেতেই একটু দাঁড়ালো তিহান। লক করার জন্য হাত বাড়াতে তুর্য মুচকি হেসে বলল, তোহা গোসলে গেছে, ভিতরে যা, সমস্যা নেই। আস্তে করে দরজা খুলল তিহান। রুমে কেউ নেই ব্যাপারটা শতভাগ নিশ্চিত হতেই তুর্য আর ছেলেটাকে ঢোকার জায়গা দিল। বাথরুম থেকে পানি ঢালার শব্দ আসতে অনবরত। এই বিকেলবেলায় মেয়েটা কিসের গোসল? সর্দি জ্বর বাঁধবে পড়ে। বিছানার উপর একটা টুল বসিয়ে তার উপর উঠে ফ্যান যন্ত্রপাতি চালাচ্ছে ছেলেটা। তুর্য এটা ওটা এগিয়ে দিচ্ছে নিচে রাখা যন্ত্রপাতি ব্যাগটা থেকে। তিহান দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার পাশে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে। তার কঠোর দৃষ্টি ছেলেটার দিকে। কিভাবে কি করছে তার তীক্ষ্ণ দৃষ্টি পর্যবেক্ষণ করছে। বাথরুমের ভিতরে পানি পড়ার শব্দ বন্ধ হতে মস্তিষ্ক সচল হয়ে উঠল তার। ছিটকেনি খুলে দরজার ফাঁক হতেই সচকিত দৃষ্টিতে সেদিকে তাকালো তিহান। কয়েক সেকেন্ড তোহার সদ্য স্নান করা পবিত্র মুখখানা আর স্নিগ্ধ ভাঁজ চুলগুলো দেখে নিয়ে দরজা হাতল আটকে ধরে গলা নামিয়ে অবরুদ্ধ কণ্ঠে বলল, এখন না, একটু পরে বের হ। তোহা হতবিলম্ব কণ্ঠে আশ্চর্য হয়ে বলল, পরে মানে? আমি কি বাথরুমে দাঁড়িয়ে থাকবো? বের হতে দিন। চোয়াল শক্ত করে চোখ রাঙানো তিহান বলল, মানা করেছিলাম। নিভে গেল তোহা। বাধ্য মেয়ের মতো দরজা আবারও আটকে দিয়ে থম ধরে দাঁড়িয়ে রইল বাথরুমের ভিতর। ঘরে মিস্ত্রি এসেছে তা সে বুঝতে পেরেছে। ওয়াশরুমের ভিতর থেকেও সবাই শোনা যায়, কিন্তু তাই বলে তাকে বেরোতে দেবে না তিহান। অদ্ভুত। প্রায় 10-15 মিনিট পর ঘরের ভিতর পুরুষালিত কণ্ঠস্বরগুলো থেমে গেল। দরজায় কান পেতে সে বুঝলো মিস্ত্রি চলে গিয়েছে। কিছু বলার আগে তিহান দরজা লক করে বলল, এখন বের হ। তোহা বের হলো। পরনে লাল রঙা কামিজ, গায়ে ওড়না নেই। জামা লাল, ওড়নাটা বালিশের পাশে রাখা।
খুব সম্ভবত ভিতরে নিতে যেয়ে ভুলে গিয়েছিল। চুলগুলো এখনও ভেজা, গলা ভেজা, পানিগুলো মুক্তদানার মতো আকর্ষণ করছে। তিহান বিছানায় বসেছে, চোখ মুখ স্থির। আপনি কি পাগল নাকি? বিরক্ত সুরে কথাটা বলে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়ালো তোহা। চুলগুলো কানের পিছে গুজে তিহানের দিকে এগিয়ে আসতে তিহান তাকে হাত টেনে পাশে বসে চুল ডান হাতে 5 আঙ্গুলে ডুবিয়ে দিয়ে বলল, তোর ভেজা চুল অন্য কারো নজরে পড়বে তা তো আমি কি করে হতে দেই? ছেলেটা ফ্যান ঠিক করতে এসেছিল, আমার ভেজা চুল দেখতে নয়, তেতো কণ্ঠে বলল তোহা। তা ঠিক, কিন্তু ওর সামনে বের হলে ওর নজর তোমার ওপর পড়ত, তাই না? বলতে বলতে তিহানের চোখ গেল তোহার গালের দিকে। তার দেওয়া লকেটটা না দেখতে পেয়ে মুহূর্তেই সরু দৃষ্টি হয়ে এলো। শক্ত কণ্ঠে বলল, তোমার লকেট কোথায়? তিহানের হঠাৎ রাশভারী কণ্ঠে চমকে উঠল তোহা। চোখ নামিয়ে আমতা আমতা করে ড্রেসিং টেবিলের দিকে হাত বাড়িয়ে দেখে বলল, ওই যে খুলে রেখেছিলাম, সাবান পানিতে যদি নষ্ট হয়ে যায়। তিহান সাথে সাথে চুল থেকে হাত সরালো। আদেশসূচক কণ্ঠে বলল, নিয়ে এসো। তোহা চুপসে গেল পুরো দমে। তিহান যে রেগে আছে বুঝতে বাকি নেই। ধীর পায়ে উঠে গেল, লকেটটা এনে তিহানের হাতে না দিয়ে আষ্ট কণ্ঠে বলল, আমি পরে নিচ্ছি, ভাইয়া এসে বলে কি ভাববে? কথাটা শেষ করার আগে হাত থেকে লকেটটা নিয়ে একটানে তোহাকে বিছানায় বসালো তিহান। ভেজা চুলগুলো একপাশে এনে লকেটটা পরানোর জন্য কাছে ঝুঁকে গেল। হুক না দেখে তো আর আটকাতে পারবে না। মুহূর্তেই জমে গেল তোহা। তিহানের গাল তার কানের পাতা স্পর্শ করছে, নিঃশ্বাসগুলো ছড়িয়ে পড়ছে ঘাড়ের কাছটায়। তোহা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তিহান তাকে থামিয়ে দিয়ে প্রবল অধিকার নিয়ে বলে উঠল, আজ পরিয়ে দিচ্ছি, আর কখনো যেন খুলতে না দেখি।